Singapore is the one of the top secured country in this world. অনেক র্যাপিডলি 95 to 2015 এই 20 বছর ছিল সিঙ্গাপুরের গোল্ডেন টাইম। তো সিঙ্গাপুর 10 ইয়ার্স পরে কোথায় যাবে তারা পরিকল্পনাটা তারা এখন করে ফেলছে। বণিক বার্তার অন্তর্দৃষ্টির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে বণিক বার্তার স্টুডিওতে আছেন বাংলাদেশ বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুরের সভাপতি জনাব মোহাম্মদ শাহিদুজ্জামান টরিক। জনাব মোহাম্মদ শাহিদুজ্জামান টরিক, বণিক বার্তার স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা জানি আপনি 31 বছর সিঙ্গাপুরে বসবাস করছেন। তো এই গোটা সময়টায় সেখানকার যে অভিজ্ঞতা, ব্যবসায়িক অভিজ্ঞতা, এবং আপনি দুই পাশেই দেখেছেন, বাংলাদেশকেও দেখেছেন ওখান থেকে এবং সিঙ্গাপুরেরটাও খুব কাছাকাছি দেখেছেন। তো এই যে দুই অর্থনীতি, এই দুই অর্থনীতির পরিবর্তন, অর্জন এবং বর্তমান বাস্তবতাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি যখন 1995-এ সিঙ্গাপুরে যাই তখন সিঙ্গাপুরের অবস্থাও এমন ছিল না 31 বছর আগে, এবং বাংলাদেশের অবস্থাও এমন ছিল না। তো ইটস লট অফ চেঞ্জেস। 31 ইয়ার্স ইজ এ লং টাইম। যদি আমি বলি বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুই দেশেরই অনেক চেঞ্জ এখানে হয়েছে। তো চেঞ্জেস বলতে আপনি যদি বলেন, যদি আমি প্রথম সিঙ্গাপুরের কথা বলি, সিঙ্গাপুরে আমরা যখন 1995-এ আসি তখন সিঙ্গাপুর ইজ বুমিং লাইক সিঙ্গাপুর। আপনি যদি অর্থনীতির গ্রাফে বলেন, এটা একদম সোজা খাড়া উঠতেছে সিঙ্গাপুর। এই জন্য আমরা বলি যে উই হ্যাড পাস গোল্ডেন টাইম অফ সিঙ্গাপুর। আপনি যত বড় বড় বিল্ডিংগুলি এখন দেখতেছেন, মেরিনা বে স্যান্ডস, ওর পাশে যে টাওয়ারগুলি দেখতেছেন, ওয়ান মেরিনা, এগুলি সব পানি ছিল। আমরা যখন যাই তখন সব কিছু পানি ছিল। এইটা স্যান্ডস দিয়ে ফিল করে তারা রিক্লেম ল্যান্ড করছে, তারপরে এই বিল্ডিংগুলি হয়েছে এবং এগুলি সব আমাদের চোখের সামনে হয়েছে। তো সিঙ্গাপুর আপনি যদি সেই 95-এর কথা আর এখন বলেন, যে অনেক র্যাপিডলি 95 to 2015 এই 20 বছর ছিল সিঙ্গাপুরের গোল্ডেন টাইম। তারা একদম খাড়া উঠছে এবং সমস্ত দেখেন যত সিঙ্গাপুরের বড় বড় বিল্ডিং, বিজনেস হাব, ওয়ার্ল্ডের সমস্ত ব্যাংকগুলির যে এশিয়ার হেড অফিস এখানে, আপনার সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি, আইটি বলেন, বিভিন্ন কোম্পানির প্রত্যেকটার অফিস সিঙ্গাপুর। রিজন একটাই, সিঙ্গাপুর ইজ দ্য ওয়ান অফ দ্য টপ সিকিউরড কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড। সিঙ্গাপুরের বিউটি হলো যে ইউ আর সিকিউরড। আপনার মানুষের যখন মাসলোর থিওরি আপনি জানেন, মানুষের যখন টাকা পয়সা হয়ে যায়, বাড়িঘর হয়ে যায়, তার তখন আত্মপূর্ণতার চাহিদাও যখন পূরণ হয়ে যায়, তখন হি ওয়ান্ট টু সিকিউর প্লেস টু সিকিউর হিম ফ্রম আদার্স। তো সিঙ্গাপুর এমন একটা জায়গা যে আপনি এখানে ব্যবসা বাণিজ্য যাই করেন, এখানে নিয়মের মধ্যে আপনাকে চলতে হবে এবং সিকিউর। এই কারণে সিঙ্গাপুর ডেস্টিনেশনটা সারা ওয়ার্ল্ডের সবাই লাইক করে। আর যদি বলি বিজনেসের জন্য ইকোনমির ব্যাপারটা, সিঙ্গাপুর হলো বিজনেস হাব। আপনি যদি একজন ফরেনারকে, আমেরিকানকে, ইউরোপিয়ানকে ডাকেন, ওরা আসে সিঙ্গাপুরে আপনার সাথে মিটিং করতে কমফোর্টেবল দেন আদার কান্ট্রিজ অফ এশিয়া। আর বাংলাদেশের কথা যদি বলি আমি, আমরা যখন 95-এ এখান থেকে গিয়েছি তখন বাংলাদেশেরও যে অনেক চেঞ্জ হয় নাই তা না। তখন ধরেন রাস্তাঘাট, যে এয়ারপোর্ট দিয়ে আমি বিদেশে গিয়েছি, সব কিছু সেই পুরাতন কথা যদি আমি মনে করি, যে তখন থেকে এই 31 বছরে বাংলাদেশের ডেভেলপমেন্টটাও কিন্তু কম না। আমরা মুখে অনেকে বলি যে এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, বাট ইজ লট অফ ডিফারেন্ট। আমরা যখন এয়ারপোর্ট দিয়ে পার হয়েছি তখন ম্যানুয়াল ইমিগ্রেশন ছিল, তারপর 2-3 জন লোক বসে থাকতো, এত প্যাসেঞ্জার ছিল না, এত ফ্লাইট ছিল না। ইজ বাংলাদেশ অলসো গ্রোয়িং আপ। এবং আপনি দেখবেন যে তখনকার সাথে এখন যদি চিন্তা করি, তখন ঢাকা শহরে এত লোক ছিল না, এত জব ছিল না, কিংবা মানুষের যে আপনি আজকে গুলশান বনানীতে এত বড় বড় বিল্ডিং দেখতেছেন, ইভেন আপনি মতিঝিল যেখানে যান ঢাকা শহরে, আপনি যে এত বড় বড় বিল্ডিং দেখতেছেন, বাড়িঘর দেখতেছেন,
এই যে এত কিছু দেখতেন, তখন ঢাকা শহরে কিছু ছিল না। জি তো এই ক্ষেত্রে আমরা যেমন তখন বিদেশ সিঙ্গাপুরে, আমি যদি আপনাকে বলি, সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতাম না যে বাংলাদেশ থেকে যাচ্ছে। এখন দৃশ্যমান যদি আপনি বলেন, সিঙ্গাপুর বাংলাদেশ থেকে ভেজিটেবল যাচ্ছে, প্রত্যেক ফ্লাইটে যাচ্ছে, প্রতিদিনেরটা ফ্রেশ জি ভেজিটেবল যাচ্ছে, ড্রাই ফুড যেমন মুড়ি, চানাচুর, ডাল, চাল, এগুলিও যাচ্ছে বাংলাদেশ থেকে। যেমন আমরা যদি বলি, এইখানে বাংলাদেশ সিঙ্গাপুর মার্কেটে তারা প্রাণ গ্রুপের যে সমস্ত জি প্রোডাক্টস, ফুড প্রোডাক্টস, ইভেন স্কোয়ারের যে সমস্ত ফুড প্রোডাক্টস, বিভিন্ন যে ছোট ছোট করে যারা উদ্যোক্তা, তারা বিভিন্ন জিনিস সিঙ্গাপুরের জন্য প্যাকেজিং করে এখন সিঙ্গাপুরে পাঠাচ্ছে। জি তো এই জন্য আমি বলবো, দুই দেশের ব্যবসা বাণিজ্য, তখন ওয়ার্ক ফোর্স যেটা, জি বাংলাদেশ থেকে প্রচুর ওয়ার্ক ফোর্স যায় জি সিঙ্গাপুরে, আপনারা জানেন, স্কিল্ড ওয়ার্ক ফোর্স। জি তখন আমি যখন 95-এ যাই, তখন সবচেয়ে ভালো সেক্টর ছিল মেরিন সেক্টর, শিপ বিল্ডিং। এখানে প্রচুর আমাদের ওয়ার্ক ফোর্স যেত। জি তারপরে কনস্ট্রাকশন, যত বড় বড় কনস্ট্রাকশন সিঙ্গাপুরে হয়েছে, উই আর প্রাউড, আমরা বলি যে বাংলাদেশিদের হাতের ছোঁয়া হুম হুম এই কনস্ট্রাকশনে আছে। আপনি 58 তলা, 60 তলা, 62 তলা, 80 তলা বিল্ডিং দেখতেছেন, সবগুলিতে বাংলাদেশিদের অবদান ছিল। জি আপনি যা বলতে চাচ্ছেন, অর্থাৎ দুই দেশেরই উন্নতি আপনি দেখেছেন। জি, এই উন্নতির কোনো পার্থক্য কি আপনার চোখে পড়ে? পার্থক্য তো আছে। ধরেন যে সিঙ্গাপুরের উন্নতিটা যেমন, আপনাকে যদি আমি বলি, এটা একটা অর্গানাইজ ওয়েতে সব কিছু হয়েছে, ফুল অর্গানাইজ হয়েছে, কোথায় কি হবে না হবে আপনার 5-7 বছর আগেই তারা ল্যান্ডগুলি ঠিক করে ফেলে যে এখানে এটা হবে, এখানে এটা হবে। ইভেন আপনার কোন ল্যান্ডে হাইরেজ বিল্ডিং হবে, কোন চ্যাপ্টারে হাইরেজ হবে না, কোন ব্লকগুলো, এগুলি তার আগেই ঠিক করে রাখে। আর আমাদের দেশের উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু এটা আমি যদি আপনাকে আমার দৃষ্টিকোণ জি জি থেকে জি বলি, জি এটা অর্গানাইজ ওয়েটা কম ছিল। জি জি যে এটা যে এটাকে বলে, আমি বলবো যে দূরদর্শিতা। যে আজকে আমি সিঙ্গাপুরের দূরদর্শিতা। সিঙ্গাপুরের দূরদর্শিতা, যে সিঙ্গাপুর 10 ইয়ার্স পরে কোথায় যাবে, তারা পরিকল্পনাটা তারা এখন করে ফেলছে। যেমন এখন আমি যদি আপনাকে বলি, মাটির নিচ দিয়ে একটা সিটি হচ্ছে, জি এটা 25 কিলোমিটার প্রায়। জি এক জায়গাতে এক জায়গায় আপনি এসে সিটিতে উঠবেন 25 কিলোমিটার, এর নিচে অফিস, আদালত, শপিং মল, সব কিছু থাকবে জি সিটির নিচে। আর একটা সিটি, সিটি। এটা খুব রিসেন্টলি, এটা নিয়ে অনেক দিন কাজ চলতেছে। যারা আপনারা সিঙ্গাপুরে গেছেন দেখবেন যে রাস্তা দিয়ে চলতে গেলে সব কাজ চলতেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ডে কাজ হচ্ছে সব। জি এটাও আমাদের খুলে দিবে। আর মেগা প্রজেক্ট একটা হচ্ছে, তারা 2019-এ কাজ শুরু হয়েছে। এই উপমহাদেশের সবচেয়ে বড় এয়ারপোর্ট হচ্ছে টার্মিনাল 5, জি 4টা টার্মিনাল আছে, 20,000 লোক দিন রাত সেখানে কাজ করতেছে। 10 ইয়ার্স লাগবে এই প্রজেক্টটা হতে, জি যেখানে আপনার 5 স্টার হোটেল, শপিং মল সহ শুরু করে এয়ারপোর্টটি নামার পরে আপনি যদি সিটিতে নাও যেতে চান, ইটস এ ডিফাইন্ড সিটি। এই যে, আর বাংলাদেশের যেটা আমি কম্পেয়ার করি আপনাকে, ধরুন আমরা যেটা করব, জি সেটা আমরা এইভাবে 10 বছর ধরে প্ল্যান করি না। হুম হুম আমরা চিন্তা করি না যে না এইটা করলে এটা হইতে পারে, কিংবা আমি এইভাবে করব। আমি যদি সিম্পল বলি আপনাকে, আপনি গুলশান এভিনিউর দিকে তাকান, বনানীতে তাকান, বিভিন্ন জায়গায় আমরা রিসেন্ট ডেভেলপমেন্ট, লাস্ট 20 ইয়ার্স, হুম 15 ইয়ার্স, হুম এটা তো আমরা সিস্টেমে আনতে পারতাম, জি তাই না? মানে এই যে দূরদর্শিতাটা, জি বাংলাদেশে সব কিছু হয়, হুম বাংলাদেশে আমরা সব করতেছি সব কিছু, কিন্তু আগে থেকে আমরা সবকিছু ফ্রেম করতেছি না জি যে আমি এইটা করব 5 বছর পরে। এইটাই সঠিক difference। পরিকল্পনার অভাব থাকে, যে কারণে বাস্তবায়নের ঘাটতি থাকে। বাস্তবায়নের ঘাটতি থাকে, আর যখন হয়ে যায় তখন আমরা বলি এটা তো হয়ে গেছে, কিন্তু এটা তো আমার চিন্তা করার উচিত ছিল আগে। আপনি বলছিলেন যে 31 বছর আগে আপনি ওখানে আপনার জীবন শুরু করেছেন। আমরা আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার ব্যবসায়িক কর্মযোগ্য সম্পর্কে একটু যদি জানি। আমার নিজের ব্যবসা বলতে, ধরেন আমি
প্রথমে যে ওখানে ট্রাভেল সেক্টরে কাজের জন্য আমি ওখানে একটা কোম্পানির ম্যানেজার হিসেবে গিয়েছিলাম। আমি 95-এ যাওয়ার পরে আমি আমার বিজনেস হলো এভিয়েশন লাইনে, জি ট্রাভেল এজেন্সি ছিল আমার, ভিসা করতাম। জি তো আমি এই যে নিজে যখন ব্যবসা শুরু করলাম তখন বাংলাদেশের প্রায় 1-1.5 লাখ মানুষ, এইটা আমার নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসলাম। জি তাদের টিকিট করা, ভিসা করা, মালয়েশিয়া যাবে, আমি এই কাজগুলি করতাম। আর বাংলাদেশি এবং ওখানকার লোকাল যে কোম্পানিগুলি ছিল, যাদের এক একটা কোম্পানিতে 3,000, 4,000, 10,000 পর্যন্ত বাংলাদেশি ওয়ার্কফোর্স কাজ করত, তাদের বাড়ি যাতায়াতের টিকিটগুলি আমি করতাম। জি জি তারা যখন ওয়ার্কার ওখান থেকে পাঠিয়ে দিত, কন্ট্রাক্ট শেষ 3 বছর, 5 বছর কি 6 বছর, ওই কর্পোরেট টিকিটগুলিও আমি করতাম। এইটা আমার বিজনেস শুরু। জি তারপর 2007-এ আমি ফিল করলাম যে বাংলাদেশ থেকে অনেকে ট্রিটমেন্টে যায়, বেড়াতে যায়, তখন আমি আমার একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট বিজনেস শুরু করি, ওইটার নাম শাহিদ অ্যাপার্টমেন্ট। ওইটা আমি 2007 থেকে শুরু করি। জি। তো ওইখানে যত বাংলাদেশের যারা ট্রিটমেন্টে যায় কিংবা ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়, এটা ফ্যামিলির জন্য 28টা আমার অ্যাপার্টমেন্ট আছে, যেখানে সবাই এখানে কমফোর্টেবলি থাকতে পারে। জি। তারপরে আমার একটা রেস্টুরেন্ট আছে, কোভিডের মধ্যে যেমন ফখরুদ্দিন রেস্টুরেন্টটা চলতেছিল না, ওরা চলে আসলো, পরে ওইটা আমি আবার নিজে শুরু করছিলাম। আচ্ছা, আচ্ছা। আর আমি টুকটাক ট্রেডিং বিজনেস করি, এই আমার ব্যবসার পরিধি। আমরা জানি যে বাংলাদেশে যেসব বিনিয়োগকারী দেশ আছে তার মধ্যে যদি বার্ষিক প্রবাহ বলেন বা এফডিআই এর সর্বশেষ স্থিতি বলেন, সব দিক থেকেই সিঙ্গাপুর টপ 5-এর মধ্যে আছে বাংলাদেশে যারা বিনিয়োগ করছে। আমরা যদি সিঙ্গাপুরের বিনিয়োগকে আরো বেশি আকৃষ্ট করতে চাই, আমাদের কি অগ্রাধিকার হওয়া উচিত? এটা নিয়ে আমরা কাজ শুরু করি, প্রথম বাংলাদেশ বিজনেস চেম্বার হয় 2010 সালে। জি ফার্স্ট আমরা 38 জন বা সিঙ্গাপুরিয়ান কোম্পানি নিয়ে আমরা বাংলাদেশ ভিজিট করি জি 2014 সালে। জি 2014, 15, 16, 17, 18, জি 5 বছরই আমরা 40 জন 45 জন করে ইনভেস্টর এবং কোম্পানির মালিকদের নিয়ে এসেছি এখানে, যারা সিঙ্গাপুর অরিজিন বিজনেস। সিঙ্গাপুর অরিজিন। জি এখানে আমরা বিডার সাথে, বেজার সাথে আমরা মিটিং করেছি, গভর্নমেন্ট আমাদেরকে স্পেস দিয়েছিল, আমরা করেছি, যার ফলশ্রুতিতে অনেক কোম্পানি এখন বাংলাদেশে এসে কনস্ট্রাকশন বলেন, তারপর আমাদের পাওয়ার সেক্টরে বলেন, যাদের বড় বড় ইনভেস্টমেন্ট, এই আমরাই কিন্তু শুরু করছি প্রাইভেট পর্যায়ে দিয়ে, জি জি তাদেরকে নিয়ে আসা, এখানে নিয়ে এসে কানেক্ট করাই দেওয়া। তো আমার মনে হয় যে যেটা আপনি বললেন, চ্যালেঞ্জ কি মনে করেন? জি, এবং সেখানে প্রায়োরিটি কি হওয়া উচিত সেই চ্যালেঞ্জগুলো সমাধানের জন্য? চ্যালেঞ্জ যেটা, সেটা আপনি জানেন যে আমাদের দেশে একজন ফরেনার যখন আসে, এখানে এসে কোম্পানি খোলা, তার ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এখন অনেক ল ফার্ম এই সার্ভিসটা দিচ্ছে। জি আমরা গভর্নমেন্টকে বলেছি যে ওয়ান স্টপ সার্ভিসের কথা। জি ওয়ান স্টপ সার্ভিসটা কি? যেমন আপনি জানেন দুবাই, অন্যান্য দেশে আপনি অনলাইনে কোম্পানি এক জায়গায় কোম্পানি নিবন্ধন, ল্যান্ড রেজিস্ট্রেশন, এভরিথিং আপনি করে ফেলতে পারবেন। জি জি তো আমরা চাই যে যখন বিদেশি ইনভেস্টর আসবে তাদেরকে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া, হ্যাসেল যেন তাদের না হতে হয়, রাইট যে তারা নিশ্চয়ই লোকাল একজনের সাথে কন্ট্যাক্ট করবে, যাবে, ওরা যখন বিদেশিদেরকে আপনি যখন কাজগুলি খুব স্মুথলি হয়ে যায় তখন ওরা অনেক খুশি হয়। জি কিন্তু ওই কাজগুলি যদি বারবার ঘুরতে হয়, এই টেবিলতে ওই টেবিল, ওই টেবিলতে, আপনি বললেন যে আপনার তো কোম্পানি হয়েছে কিন্তু এই কাগজটা আসতে আপনাকে 7 দিন ওয়েট করতে হবে, এই কাগজটা আসলে আপনি ব্যাংকে যাবেন, সেখানে 7 দিন লাগবে কি 5 দিন লাগবে কি 2 দিন লাগবে। এই যে টাইমগুলি, আসলে যারা বড় বড় ব্যবসায়ী, এদের তো এত সময় নাই। এরা চায় যে আমি যাব, রেডি থাকবে, কাজ হয়ে যাবে। তা আমার মনে হয় আমরা যদি বাংলাদেশিরা এক্সপার্টাইট করতে পারি এবং একটা ফরম্যাটের মধ্যে এনে ওয়ান স্টপ সার্ভিস দিয়ে দিতে পারি, বিজনেস করার জায়গা বাংলাদেশ, কারণ এখানে প্রায় 18-20 কোটি মানুষ। আপনি যদি কনজিউমার গুডসও তৈরি করেন, আপনার ভোক্তা হবে 5-7 কোটি, সেটা তো ওয়ার্ল্ডের কোথাও পাওয়া যাবে না। আপনি বলছিলেন কিছুটা বাণিজ্যের কথা, আমরা রফতানি করছি অনেক পণ্য, আমাদের দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার এখন $3 বিলিয়ন কিছু বেশি, এবং এর সিংহভাগ আমরা আসলে আমদানি করি, এবং আমদানি যা করি তার মেজরিটি হচ্ছে জ্বালানি।
তো আমরা রপ্তানি করছি খুব কম। তো এই যে আমদানি রপ্তানির যে ভারসাম্যহীনতা, বাংলাদেশের আসলে আরও রপ্তানির সুযোগ কোন জায়গায় সিঙ্গাপুরে? আপনি যেহেতু ওখানেই থাকেন, আরও রপ্তানি দেখেন আমরা বাণিজ্য বাড়ানোর কিভাবে সুযোগ, এবং এই বাণিজ্য বাড়ানোর জন্য কোনো চুক্তি বা অগ্রাধিকার বাণিজ্যমূলক চুক্তি, এফটিআই জাতীয় কোনো কিছু প্রয়োজন আপনি দেখেন কিনা? না, এটা তো প্রয়োজন আছে, এফটিআই, তারপর G2G যা যা করার। জি এর বাইরেও যদি আপনি প্রাইভেট সেক্টরে বলেন, জি যে অনেক দেশে কিন্তু বিজনেস হচ্ছে। যেমন আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, বাংলাদেশে আমাদের সিঙ্গাপুর এখন হিউজ পরিমাণ স্যান্ডস কিনতেছে, জি বালি নিচ্ছে, ভিয়েতনাম থেকে জি। নেয়, শ্রীলঙ্কা থেকে নেয়, মিয়ানমার থেকে নেয়। বিশেষ করে আমাদের আশেপাশের মধ্যে ভিয়েতনাম এবং শ্রীলঙ্কা দিচ্ছে। জি এই বালিটা আমরা রিক্লেম করার জন্য সমুদ্র থেকে আমরা এটা করতেছি সিঙ্গাপুরে। তো যেমন আমাদের একটা স্কোপ আছে, আমরা যেমন ড্রেজিং করতেছি, হুম হুম আমাদের নদীগুলি দেখেন ভাইসি ভার্সা, জি নদীগুলি দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এটা ড্রেজিং করে বালি তুলি, এবং সেই বাড়িটা আমাদেরকে দেখেন অনেক গুডস, আপনি বললেন যে এখান থেকে শিপ আসছে, ভোরে ভোরে বাংলাদেশে মাল আনলোড করছে। হ্যাঁ, তা আমরা যদি এই শিপগুলিতে বালি ভরে দিয়ে দিতে পারি সিঙ্গাপুরে, তাহলে দেখেন এই যে বালি যে আমরা দিব এইখানে, তো ওরা তো ভালো রেটে আমাদের কাছ থেকে বালি নিতে চায়। জি যে শ্রীলঙ্কা ভিয়েতনাম হচ্ছে, তুমি দাও, এই যে গেল একটা। আরেকটা দেখেন স্কিল ওয়ার্কার নেওয়ার ক্ষেত্রে, জি ধরেন যে এইখানে যত ওয়েল্ডার আছে, পাইপ ফিটার আছে, কনস্ট্রাকশনের যত কাজ লাগে, যত টেকনিশিয়ান লাগে, আমরা প্রাইভেটে দেখেন অনেক ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং করে এই লোকগুলি দিচ্ছে। আমাদের কম্পিটিশন করতে হচ্ছে ইন্ডিয়ার সাথে, থাইল্যান্ডের সাথে, চায়নার ওয়ার্কারের সাথে। তা আমাদের ওয়ার্কারগুলি যদি স্কিলড হয়, তাহলে সিঙ্গাপুরিয়ানরা জানে যে বাংলাদেশি ওয়ার্কাররা এত লয়াল এবং এত হার্ড ওয়ার্কিং, যেটা আমাদের থাইল্যান্ড, চায়না বা ইন্ডিয়ান ওয়ার্কাররা না। কারণ তারা সন্ধ্যার পরে রিল্যাক্স, তারা বিভিন্নভাবে ড্রিঙ্ক করে, ই করে, কিন্তু বাঙালিরা তা করে না। বাঙালিরা সবসময় মালিকের অনুগত থাকে, এই জন্য তাদের ফার্স্ট চয়েস বাংলাদেশি। কিন্তু প্রবলেম হলো যে ওই ছেলেটার যে স্কিল ইন্ডিয়া কিংবা থাইল্যান্ড কিংবা চায়নার, আমাদের ছেলেটাকে আমরা ওইভাবে স্কিল করে পাঠাতে পারছি। এই জায়গাটা আপনার একটু ব্যাখ্যা করা প্রয়োজনই। আমি যেটা মনে করি যে এই যে স্কিলটার কথা বলছেন, এটা সাধারণত তো বিহেভিয়ারাল স্কিল, নর্মস, এটিকেট, এগুলোর কথাই বলছেন, না ওই ওয়েল্ডিং এর যে দক্ষতা, সেই দক্ষতার কথা বলছেন? আপনার এখানে দুই তিনটা সেক্টর কাজ করে, দুই তিনটা দেখেন। বাংলাদেশি একটা ছেলে যখন যাবে, জি তার যে স্ট্যান্ডার্ড যে নর্মটা, যে ধরেন যে সে সাধারণ ইংলিশটা জি জি অন্তত তাকে বুঝতে হবে, জি ঠিক আছে না? সাধারণ ইংলিশ, নাহলে আপনার সাথে কমিউনিকেট চাইনিজরা করে, সিঙ্গাপুর তো সবাই ইংলিশ বলে, এটা একটা দরকার। অর্থাৎ আমাদের যারা শ্রমিক, তাদের কাজের দক্ষতা আছে, কিন্তু যোগাযোগ কাজের দক্ষতাটাও আসতেছি আমি। জি এটা গেল বিহেভিয়ার এবং ল্যাঙ্গুয়েজ। জি নেক্সট আপনার স্কিল। ধরুন আপনি যদি একটা ছেলেকে গ্রাম থেকে নিয়ে এসে, ধরুন চুয়াডাঙ্গা আমার বাড়ি, চুয়াডাঙ্গার একটা ছেলেকে আপনি গ্রাম থেকে নিয়ে এসে সিঙ্গাপুর পাঠাই দিলেন, জি তাহলে ওকে তো তার আগে অন্তত 1 মাস আপনি যদি তাকে একটু বিহেভিয়ার শিখান, তারপর সে যে কাজে যাচ্ছে এই কাজটা তো তাকে জানতে হবে, বেসিকটা। ওই যে ট্রেনিং স্কিল যেটা বলতেন তার জবের, হইতে পারে সে হয়তো জেনারেল ওয়ার্কার, কিংবা সে ইলেকট্রিশিয়ান, কিংবা সে প্লাম্বার, কিংবা সে ওই যে কাঠমিস্ত্রি, কিংবা আপনি দেখেন সে যদি শিপ বিল্ডিং এর কাজ জানে, ওয়েল্ডিং জানে, অন্যান্য এই কাজগুলি যদি আমরা তাদেরকে এখানে শিখিয়ে দিতে পারতাম, ওইখানে যাওয়ার পরেই, যেমন একটা ছেলে সাগরে পড়ে গেল, যারা আমি তো এই কাজ কোনোদিন করি নাই, অ্যাটলিস্ট বেসিকটা আমাদেরকে দিতে হবে। জি নিশ্চয়ই। সিঙ্গাপুরে তো আমাদের উদ্যোক্তা আছেন, ব্যবসায়ী আছেন। সিঙ্গাপুর যেহেতু একটা অর্থনৈতিক হাব, সিঙ্গাপুরের এই ক্যাপাসিটি, এই সক্ষমতাকে ব্যবহার করে বাংলাদেশের যারা বিনিয়োগকারী, আপনাদের মতন উদ্যোক্তা যারা আছেন, তারা আসলে কিভাবে সিঙ্গাপুরে আরো বিনিয়োগ বাড়াতে পারে, সেভাবে করে কিভাবে আপনাদের বিকাশটা ঘটাতে পারে? ধরেন যে আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি, আপনাকে সবসময় কিন্তু সরকারের দিকে তাকায় থাকলে আপনার হবে না। আমরা কি করি, আমরা সবসময় ওখানকার কোম্পানিগুলিকে পার্সু করতে থাকি। দিস ইজ আওয়ার জব, যে বাংলাদেশ আজকে অনেক আগায় গিয়েছে, বাংলাদেশের ছেলেরা
এখন আর আগের মতো পিছিয়ে নাই, তারা হার্ড ওয়ার্কিং, তারা ইংলিশও বলতে পারে, এটা আমাদের মার্কেটিং, তারা কাজ পারবে, তোমরা তাদেরকে নিয়ে আসো। এই যে আমরা প্রাইভেট সেক্টরে যেভাবে কাজ করতে পারি, গভর্নমেন্ট সেক্টরে আসলেই ডিফিকাল্ট। এটা সময় সাপেক্ষ ব্যাপার। গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধরেন যে পারমিশনের ব্যাপার থাকে, বিভিন্ন মন্ত্রণালয়ের কাজকর্ম জড়িত থাকে। তা আমরা যেটা করতে পারি, যদি গভর্নমেন্টের সাথে আমরা কথা বলবো, আমরা চাই প্রাইভেট সেক্টরে আমরা যারা আছি, যেমন আপনি যদি ধরেন যে বাংলাদেশি ওয়ার্কফোর্স যারা থাকে, তাদের খাবারের জন্য অনেক কোম্পানি এখন ক্যাটারিং থেকে খাবার নেয়। বাংলাদেশি ক্যাটারিং ইজ দ্য টপ নাও। এমনও ক্যাটারিং দিনে সে 20,000 মিল পার ডে সে সাপ্লাই দেয়। এটার কি কনজিউমার বাংলাদেশিরা? বাংলাদেশিরা, ইন্ডিয়াও আছে, বাট বাংলাদেশিরা বাংলাদেশি খাবার পছন্দ করে। তো যদি আমরা প্রাইভেট সেক্টরে, আগে কিন্তু মালে খাবার দিতে হতো তাদের, আমরাই তো ডেভেলপ করছি যে আমার ভাইয়েরা এখানে আছে, তাদের খাওয়া দরকার, কোনো বাংলাদেশি ক্যাটারিং নাই যে 20,000 খাবার প্রতিদিন দিতে পারবে। এটা তো আমরাই উদ্যোগ নিয়ে তৈরি করছি। বাংলাদেশিদের আগে ইন্ডিয়ান ফুড খেতে হতো। অর্থাৎ এই জায়গায় আপনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগের প্রত্যাশা করছেন এবং সেই বিষয়গুলো আপনারা প্রত্যাশা করছেন। হ্যাঁ, অফকোর্স, যে আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি এই জায়গাগুলি নিয়ে। যদি গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করে, গভর্নমেন্ট যদি আর এক স্টেপ আমাদেরকে আগিয়ে দেয়, এবং গভর্নমেন্টের যে উইংসটা ওখানে আছে, সে বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশন যখন মিনিস্ট্রি পর্যায়ে যখন মিটিং করবে, তাদের সাথে যখন কথা বলবে, তখন যদি তারা আমাদেরকে ইন্ট্রোডিউস করে দেয় যে ওনারা বাংলাদেশি ব্যবসা বাণিজ্যের সাথে ওনারা জড়িত, তখন আমরা কি করতে পারি, এই রেফারেন্সে আমরা তাদের সাথে লিঙ্ক করে ব্যবসা বাণিজ্যগুলি বাংলাদেশের সাথে করাই দিতে পারি, যেটা তারা অন্য দেশে করে, ওইটা বাংলাদেশের সাথে আমরা করতে পারি। আপনাদের সংগঠন বা ওভারঅল সিঙ্গাপুরে বাংলাদেশি উদ্যোক্তা, সেটা ছোট হোক বড় হোক, যারা ব্যবসা করে, এরকম কি পরিমাণ কোনো সংখ্যার ধারণা কি আছে? বাংলাদেশে ধরেন আমরা যখন 95-এ গেছি, 3-4টা বাংলাদেশি অফিস ছিল, হায়েস্ট 3টা কি 4টা। এখন প্রায় 250 প্রতিষ্ঠান আছে, ছোট বড় মিলে 250 প্রতিষ্ঠান আছে। ধরেন যে কেউ, আপনি জানলে অবাক হবেন, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে ডিবিএস, আমাদের ছেলেরা কন্ট্যাক্ট নিয়ে সেখানে ফায়ার ফাইটিং এর কাজ করতেছে। আমাদের ছেলেরা কন্ট্যাক্ট নিয়ে ওখানে এয়ারকন ইনস্টলেশনের কাজ করতেছে। মানে থার্ড পার্টি প্রতিষ্ঠান হিসেবে আমরা ওই মেন কন্ট্রাক্টর যে কাজ পাইছে, ওর কাছ থেকে আমাদের ছেলেরা, আমাদের ছোট ছোট কোম্পানিগুলি তাদের কাছ থেকে কাজ নিচ্ছে। যে এই বিল্ডিং এর যত আইসোলেশনের কাজ, ধরেন ওই যে ফোম দিয়ে যেগুলি করে, এই কাজ আমাকে দাও, তুমি এই 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 কোম্পানির যত এয়ার কন্ডিশন হবে এই কাজটা আমাকে দাও, ফায়ারের যত কাজ হবে আমরা করব। তো এই যে আমাদের ছেলেরা কিন্তু, আপনি দেখেন ছোট্ট ছোট অফিস করে, কোম্পানি করে, তারা কিন্তু নিজেরাই কারো 200, কারো 500, কারো 50 জন, কারো 700 বাংলাদেশি ছেলেরা তাদের সাথে কাজ করতেছে। এবং এটা কিন্তু খুব বেশি দিন আগে হয় নাই, এটা গত 20 বছর ধরে আমরা উৎসাহ দিয়ে, আমরা সাহস দিয়ে, তাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি কিন্তু আমরা করছি। এবং এখন যদি আপনি দেখেন, প্রায় প্রতিষ্ঠিত 200 ব্যবসায়ী আছে এটা ছিল না। হ্যাঁ, সিঙ্গাপুরে ধরেন যে আপনি যদি এই যে এসএমই ব্যবসা, যাদের ছোটখাটো রেস্টুরেন্ট বলেন, ছোটখাটো কোম্পানি বলেন, হিউজ, এখন তো 30-40টা বাংলাদেশি রেস্টুরেন্টই আছে। বড় বড় ক্যাটারিং আছে ধরেন 15টা কি 20টা বড় ক্যাটারিং আছে, যারা কেউ 5,000 লোকের ফুড করে, কেউ 20,000, কেউ 30,000, কেউ 10,000। এটা তো আমরা পার্সোনাল উদ্যোগ নিয়ে করেছি। এটা আমাদের প্রত্যাশা থাকবে আপনাদের এই উদ্যোগ বজায় থাকবে। সর্বশেষ প্রশ্ন রাখতে চাই যে আগামী 5 থেকে 10 বছরে আপনি বাংলাদেশ সিঙ্গাপুরের যে অর্থনৈতিক সম্পর্ক, এটাকে কোন পর্যায়ে দেখতে চান, এবং দুই দেশের বেসরকারি খাত কিভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারে? সম্পর্ক, সিঙ্গাপুর গভর্নমেন্ট, আমি যেহেতু ওখানে
31 বছর আমার সাথে পার্সোনালি সিঙ্গাপুর প্রাইম মিনিস্টার সহ, ওখানকার হোম মিনিস্টার সহ, ওখানকার যারা কমিউনিটি মিনিস্টার আছে, কমিউনিটি বেজও মিনিস্টার আছে, জি দে নোজ মি পার্সোনালি। প্রত্যেকের সাথে আমার একটা ইন্টারাকশন আছে এবং তারা জানে যে আমি অরিজিন ফ্রম বাংলাদেশ। তা আপনি যেটা বললেন, আমরা বাংলাদেশ বিজনেস চেম্বার আমরা সবসময় চেষ্টা করি যে কিভাবে বাংলাদেশের সাথে সিঙ্গাপুরকে একটা ব্রিজ তৈরি করে দেওয়া যায়, যে ব্রিজের মাধ্যমে সমস্ত ব্যবসা বাণিজ্য চলতে থাকবে। সিঙ্গাপুরের দিক থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাই। এই ব্রিজটা কি এখন নাই বলছেন? ব্রিজটা আছে, কিন্তু ব্রিজ শুধু তো থাকলে হবে না, আপনার তো ব্রিজ দিয়ে পণ্য বহন করতে হবে। জি জি তো ব্রিজ পার হয়ে গেল, ব্রিজের ওপারে সিঙ্গাপুর, আমরা এপারে। জি এখানে 8-10টা দেশ আছে কিংবা 4-5টা আমাদের কম্পিটিটর আছে। তো যে ভেরি ফার্স্ট ব্রিজে উঠে যেতে পারবে সেই তো সিঙ্গাপুরে আগে পৌঁছাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমাদের ইচ্ছা হলো যে আমরা, আপনি যে বললেন যে প্রাইভেট সেক্টরে আমাদের ইচ্ছা যে এই যে আমি যেটা বললাম যে বালির কথা বললাম, বিভিন্ন এই আমরা ধরনের আরো অনেক দিতে পারি। জি যদি গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করে আমরা প্রাইভেট সেক্টরে কথা বলতে পারি। জি সবচেয়ে যে বড় কোম্পানি যারা বালি সাপ্লাই দেয়, যারা সবচেয়ে যে বড় কোম্পানি যারা ডেভেলপ করতে বাংলাদেশ থেকে আমরা কিছু নিতে পারি, আমরা ফুড কন্টেন্ট নিতে পারি, আমরা তাদের সাথে তো আমাদের ডাইরেক্ট রিলেশন আছে। বাংলাদেশ গভর্নমেন্ট যদি সাহায্য করে তাহলে আমরা তো এই কাজগুলি অনায়াসে করতে পারি, আমরা ডাইরেক্ট হয়ে যেতে পারি। জি বাংলাদেশ গভর্নমেন্ট তার রেভিনিউ পাবে, জি এখান থেকে যে সিস্টেম আছে ওই সিস্টেমে রেভিনিউ পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বণিক বার্তার স্টুডিওতে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।